স্বাগতম সবাইকে। আমরা আজকে শেল মডেলের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট আমরা ডিসকাস করব। হারমোনিক অসিলেটর পটেনশিয়াল ওয়েল বা ছন্দিত স্পন্দক বিভব অনুসারে শেল মডেল আমরা কিভাবে বর্ণনা করতে পারি। প্রথম কথা হচ্ছে ছন্দিত দোলক যেটা বা স্পন্দক, আমরা জানি যে তার একটা পটেনশিয়াল এনার্জি থাকে হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, যেটা আমরা ক্লাসিক্যাল ফিজিক্সে পড়েছি। কোয়ান্টাম মেকানিক্সেও এক্সপ্রেশন বা রিলেশন তো আর চেঞ্জ হবে না, হয়তো কনসেপচুয়াল কিছু তফাৎ থাকবে। তো প্রথমে আমরা টাইম ইন্ডিপেন্ডেন্ট যে শ্রোডিঞ্জার ইকুয়েশন আছে সেটা আমরা জেনারেল স্টেটমেন্টটা এখানে লিখলাম, অর্থাৎ ডেল স্কোয়ার প্লাস টুয়াইস এম বাই এইচ ক্যাট স্কোয়ার ই মাইনাস বি আর সাই আর ইজ ইকুয়াল টু জিরো। লক্ষ্য করে এখানে কিন্তু টাইম ডিপেন্ডেন্স নাই, এটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। এবং আমরা এটাও জানি ইজ দা এনার্জি আইগেন ভ্যালু। আর এই ধরনের ইকুয়েশনের সলিউশন যেটা হয়, ডেফিনেটলি আমরা এখানে ত্রিমাত্রিক এবং স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের কনসেপ্টেই আমরা এটা করব। নিউক্লিয়াসটাও আমাদের কাছে কল্পিত একটা স্ফেরিক্যাল অবয়বের জিনিস, তো তার পটেনশিয়ালের ডিস্ট্রিবিউশনটাও অনেকটা এরকমই হবে, এটা আমরা কল্পনা করি। যাই হোক, তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটের কনসেপ্টে যদি আমরা তার সলিউশন করি, তাহলে তার দুটো পার্ট থাকবে। একটা হচ্ছে রেডিয়াল ফাংশন বা রেডিয়াল পার্ট, অর্থাৎ টোটাল ওয়েভ ফাংশনটা তিনটা কোয়ান্টাম নাম্বার দেখো, এন, এল, এম। এর মধ্যে এন এল পার্টটা হচ্ছে রেডিয়াল, আর এল এম যে কম্বিনেশন এটা হচ্ছে তোমার অ্যাঙ্গুলার পার্ট বা স্পেরিক্যাল হারমোনিক, যেটাকে আমরা বলে থাকি। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই যে যে এনার্জি লেভেল বলছে ওরা, বিশেষ করে তোমার ওয়েভ ফাংশনের ক্ষেত্রে যে ই এন এল যেটাকে আমরা বলছি, ই এন এল দ্যাট মিনস এটার কম্বিনেশন অফ, এটা হলো তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যেটাকে আমরা বলি, এবং অরবিটাল বা রিলেটিভ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। তো এটাতে 2l প্লাস ওয়ান ফোল্ড ডিজেনারেট, অর্থাৎ এই এনার্জি লেভেলটা 2l প্লাস ওয়ান ফোল্ডেড, অর্থাৎ 2n প্লাস ওয়ান সংখ্যক তোমার কি বলে কোয়ান্টাম স্টেট এই সেম এনার্জি থাকতে পারে। 2l প্লাস ওয়ান কোয়ান্টাম স্টেট, এটা আমরা কিভাবে বলছি যে এন এর মানটা যখন আমরা সিলেক্ট করি, এন এর মানটা মনে করো আমরা শুরু করি ওয়ান থেকে, তো এল এর মান শুরু হয় জিরো থেকে, তাই না? তাহলে তোমার ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল, থার্ড এনার্জি লেভেল, তুমি যদি এভাবে চিন্তা করো বা শেল চিন্তা করো, তাহলে ওই একটা শেলের মধ্যে আবার উপশক্তি স্তরগুলো রয়ে যায়। তখন আমরা ওটাকে অরবিটাল হিসাবে এস, পি, ডি, এফ এভাবে আমরা চিন্তা করি। তাহলে এন ইকুয়াল টু ওয়ান, এল ইকুয়াল টু জিরো হলে তখন হয় এস অরবিটাল। এন ইকুয়াল টু ওয়ান, আবার ওদিকে তোমার এল ইকুয়াল টু যদি ওয়ান হয়ে যায়, তাহলে তখন তার এস এবং পি দুটোই থাকতে পারে। আবার সরি, এন ইকুয়াল টু টু, এল ইকুয়াল টু ওয়ান। তাহলে খেয়াল করে দেখো, ওই যে এন ইকুয়াল টু কত লিখছি আমরা, সেটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি তার কোন স্তর সেটা ইন্ডিকেট করছি। আবার সেই স্তরের মধ্যে কিন্তু আবার কতগুলো সাব অরবিটাল রয়েছে, অর্থাৎ সেই কোয়ান্টাম স্টেট গুলো ওই সেম এনার্জি লেভেল অকুপাই করতে পারে। এইটাকে বলা হয় ডিজেনারেসি। তাহলে এক কথায় এন এল এর কম্বিনেশনে একটা এনার্জি লেভেল যদি থাকে, যেমন ধরো এন ইকুয়াল টু ওয়ান, এল ইকুয়াল টু জিরো, আমি একটু সহজ করেই বলি। তাহলে এন ইকুয়াল টু ওয়ান, এল ইকুয়াল টু জিরো হলে টু ইন্টু জিরো প্লাস ওয়ান, অর্থাৎ ওর একটা এনার্জি লেভেল থাকবে, এবং সেটা হচ্ছে ওয়ান এস। কেমন? এখন যদি তুমি এল ইকুয়াল টু ওয়ান ধরো, এন ইকুয়াল টু ওয়ান ধরো, তাহলে তুমি খেয়াল করে দেখো টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা এল এর মানের উপর নির্ভর করছে। তখন কিন্তু হয়ে যাচ্ছে তিনটা, তার তিনটা ডিজেনারেসির সম্ভাবনা চলে আসছে।
2 into 1 + 1, SPD। অথবা আর একটা জিনিস আছে, প্রত্যেকটা ওই যে ওই কথাটা বলতে ভুলে গেছি, প্রত্যেকটা ইয়েতে তোমার সাব অরবিটালের আবার দুটো করে উপ শক্তি স্তর রয়েছে। যেমন ধরো তোমার পি এর ক্ষেত্রে, ফর ফর এক্সাম্পল, তুমি পাচ্ছ পি এর জন্য হাফও পাচ্ছ, 3/2 পাচ্ছ। এগুলো আমরা আরো ডিটেলস পরে বর্ণনা করব। আবার ডি এর ক্ষেত্রে এগুলো আমরা 5/2 পাচ্ছি, 3/2 পাচ্ছি। গতদিন কিন্তু এই জিনিসগুলো একটু আলোচনা করেছিলাম শাখান, মনে নাই তোমার? গতদিন কিন্তু এই ক্যালকুলেশন গুলো আমি করে করে দেখিয়েছিলাম গত ক্লাসে। এটা পড়ার নাই। তাহলে হারমোনিক অসিলেটর পটেনশিয়ালের কথা যেটা আমরা বলছিলাম, মানে ভিআর, এই যেখানে ভিআরটা আমি লিখেছি সেটা হচ্ছে হারমোনিক অসিলেটর পটেনশিয়াল। আর ভিআর এর এক্সপ্রেশন ফর হারমোনিক অসিলেটর পটেনশিয়াল ইজ হাফ এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার। তাহলে ওমেগা ইজ দ্য ক্লাসিক্যাল অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর। এখন আমরা পুটিং ইকুয়েশন 2 and 3 ইন ইকুয়েশন 1, দিস অ্যান্ড দিস ইন ইকুয়েশন 1 যদি আমরা বসাই, তাহলে সব মিলিয়ে ফাংশনটা দাঁড়াচ্ছে এরকম। এখানে একটা জিনিস একটু বলি তোমাদেরকে, এই যে আর এন এল দিয়ে আমরা যে কমপ্লিট ফাংশনটা লিখেছি, এটার শেপটা হচ্ছে মূলত এই যে প্রথম যে ইউ এন এল যে ফাংশনটা আমরা লিখেছি, এটা শেপ হচ্ছে ক্যাপিটাল আর এন এল বাই স্মল আর। তো এ ধরনের সমাধান কিন্তু এর আগেও আমরা করেছি কোয়ান্টাম মেকানিক্সে। তো এটাকে আর এন এল কে যদি আমি লিখি, তাহলে সেটা হয় আর ইন্টু ইউএনএল আর। সো এই মানটা পুট করে আমরা এই সমীকরণটা পাই। তুমি এটা নর্মাল ডিফারেন্সিয়েশন করেও বের করতে পারো, সমস্যা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টা, এটা বর্ণনা দেওয়া হলো। তাহলে আর এন এল ইজ ইকুয়াল টু গিয়ে দাঁড়াচ্ছে এন, ক্যাপিটাল এন, এন এল এক্সপোনেনশিয়াল অফ মাইনাস, এখানে কিছু ইয়ে করা হয়েছে তোমার, কাজ করা হয়েছে সলিউশনের জন্য। এখানে লেগরি পলিনোমিয়াল কাজটা ওই যে একটু আগে যেমনটি বলছিলাম, যে তোমার ম্যাথমেটিক্যাল ফিজিক্সের কিছু ধারণা এখানে কাজে লাগবে, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। তো এই লেগরি পলিনোমিয়ালের যে এক্সপ্রেশন, এটাকে একটু সহজভাবে করার জন্য আমরা নিউ একটা ফ্যাক্টর এখানে ঢুকিয়েছি। তার পরিবর্তে এম ওমেগা বাই এইচ কাট, এই বড় রেশিওটার পরিবর্তে আমরা ছোট্ট একটা অক্ষর দিয়ে প্রকাশ করেছি নিউ আর স্কোয়ার। আর ভি এন এল আরটা হচ্ছে মূলত অ্যাসোসিয়েটেড লেগারি পলিনোমিয়াল। এই হচ্ছে ভি এন এল আর। তাহলে ভি এন এল আরটা মূলত তোমার পটেনশিয়ালের যে এক্সপ্রেশন তুমি বসিয়েছিলে তার জন্য তুমি সলভ করেছো, বাট ওই ফাংশনটা এখন লেগারি পলিনোমিয়ালের মাধ্যমে আমরা এটা বের করেছি। তাহলে এ ধরনের একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন যদি আমরা করি, তাহলে লেগারি পলিনোমিয়ালের মাধ্যমে করলে তার সলিউশনটা হয়, এখানে মেন ফাংশনটা হচ্ছে আর এন এল। তাহলে আর এন এল এর জন্য আমরা সলভ করেছি, আর এন এল এর এক্সপ্রেশনটা হবে এরকম। এখানে এন এন এল হচ্ছে তোমার একটা কোএফিসিয়েন্ট বোঝাচ্ছে, এটার পরিচয় আমরা পরে বের করছি। আর লেগারি পলিনোমিয়ালের এক্সপ্রেশনটা হচ্ছে এরকম, দেখো। এটা হচ্ছে লেগারি পলিনোমিয়ালের এক্সপ্রেশন, বি আর স্টার। ফাংশনটাকে আসলে যেভাবে লিখেছে এটা একটু পরিষ্কার করে লিখলে বুঝতে সুবিধা হতো। আহ আমরা দেখি অন্য বইয়ে কিভাবে লিখেছে। লেগারি পলিনোমিয়াল, ওরা এখানে একটা, এটা হচ্ছে এম ওমেগা বাই এইচ কাট লিখতে গিয়ে একটু ঝামেলা করে ফেলেছিল। যাই হোক, এখানেও একটা মিস্টেক করেছে ওরা। এটা হচ্ছে এল এর লোয়ার ভ্যালু, এটা হচ্ছে আপার ভ্যালু। এর মধ্যে এলটা হচ্ছে লেগারি পলিনোমিয়ালের যে ফাংশন সেটা, অ্যান্ড দ্যাট ইজ নিউ আর স্কোয়ার। তো ওরাও লিখেছে এভাবে, বাট জিনিসটা মানে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তার একটু বড় করে লিখলে আরো ভালো হতো। যাই হোক, এবং এই এক্সপ্রেশনটা হচ্ছে লেগরি পলিনোমিয়ালের যে স্ট্যান্ডার্ড ফরম্যাট আছে, সেই ফরম্যাট অনুযায়ী এটাকে আমরা এইভাবে লিখতে পারি। এই ব্র্যাকেটটার মানে হচ্ছে তোমার কম্বিনেশন আর কি, অর্থাৎ পারমিউটেশন কম্বিনেশন পড়েছো না? পারমিউটেশন কম্বিনেশন পড়েছো হ্যাঁ না? স্যার। জি স্যার। বিন্যাস সমাবেশ, ওই সমাবেশ হচ্ছে, সমাবেশের চিহ্ন হচ্ছে এটা।
অনেক সময় সি দিয়ে লিখে বা অনেক সময় এভাবে লিখে n-1 থেকে কে পর্যন্ত। ফ্যাক্টোরিয়াল টয়েস এখানে আমরা সিম্বলটাকে চেঞ্জ করেছি ইন টার্মস অফ কে অ্যান্ড এল, এবং তাদের পরিচয়টা আমরা দিয়েছি। কে ইজ ইকুয়াল টু 0 থেকে n-1, -1 টু দি পাওয়ার কে, 2 to the power k, combination of n-1 to k, then this is the coefficient according to Legare polynomial, তারপরে তোমার ভি আর স্কোয়ার টু দি পাওয়ার কে। এখন এখানে মাঝখানে অনেকগুলি লাইন করে এটা বসানো হয়েছে, যেহেতু তুমি ম্যাথমেটিক্যাল ফিজিক্স পড়ে এসছো থার্ড ইয়ারে, অথবা এই লেগরি পলিনোমিয়াল ডিরাইভ করাটা আমাদের এই সিলেবাসের স্কোপ নয়, সুতরাং এটা তোমাকে একটু দেখে নিতে হবে ওখান থেকে যদি তুমি আর একটু মজা করে বুঝতে চাও। আমি আসলে যাচ্ছি সলিউশনের দিকে বা রেজাল্টের দিকে, যে আলটিমেট রেজাল্টটা কি দাঁড়াচ্ছে গিয়ে। এখান থেকে আসো, এন 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 এল আর ডিটারমাইন্ড বাই দ্য নর্মালাইজেশন কন্ডিশন দিস, অর্থাৎ তোমার আর স্কোয়ার আর ডি আর ইজ ইকুয়াল টু 1, দিস ইজ দ্য নর্মালাইজেশন কন্ডিশন। এবং আমরা জানি যে ইফ দিস ইজ এ কমপ্লেক্স ফাংশন, তাহলে এর কমপ্লেক্স কনজুগেট এবং তাকে গুণ করলে স্কোয়ার হয়, যেমন সাই স্টার সাই ইন্টিগ্রেশন সাই স্টার সাই ডি আর ইজ ইকুয়াল টু 1। তো এটাও তো তোমার রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন, সেই হিসেবে আর স্কোয়ার এন এল, এনএলটা হচ্ছে সাফিক্স ইজ ইকুয়াল টু। এবং তোমার যে কোএফিসিয়েন্ট আমরা এন এল লিখেছি, এন এল এর ক্ষেত্রে যদি আমরা নর্মালাইজেশন কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে এন এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে এইটা অ্যাপ্লাই করলেই, এই কন্ডিশনটা অ্যাপ্লাই করলে। আর এন এল মানে এখানে আর এন এল স্টার আর এন এল যদি আমরা করি, তাহলে এই কন্ডিশন, তো এখানে এই রাশিটাকে ঢোকাও, ঢুকিয়ে ইকুয়েশনটা যখন তুমি সলভ করবে তখন এন এল স্কোয়ারের জন্য মানটা পাবে এরকম। এবং ইটস এ বিগ ক্যালকুলেশন, তো আমার মনে হয় না যে ওই ক্যালকুলেশনটা তোমার স্কোপের মধ্যে প্রয়োজন আছে। ঠিক আছে, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে তোমাকে একটু প্র্যাকটিস করে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ এই থিওরির অ্যান্সার কিন্তু অনেক লম্বা হয়ে যাবে। তোমরা দেখতে চাইলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সে ওই যে পদার্থবিজ্ঞানের কিছু বিশেষ প্রয়োজনীয় ফাংশন একটা চ্যাপ্টার আছে না ম্যাথমেটিক্যাল ফিজিক্সে, লেগরি পলিনোমিয়াল, দেখেছো? স্যার এটা, হার্মাইট। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ স্যার, এটা দেখেছি। তো ওই চ্যাপ্টার থেকে ওখানকার ওই তোমার জেনারেটিং ফাংশন যেটাকে বলে, জেনারেটিং ফাংশন ব্যবহার করে তুমি নর্মালাইজেশন কন্ডিশনটা অ্যাপ্লাই করলে এই এক্সপ্রেশনটা পাবে। তো আমার যেটা মনে হয় যে ওটাই একটা ব্রড কোশ্চেনের অ্যান্সার, সুতরাং ওইটা এখানে পুরো ঢুকাই দিলে এই থিওরির সাইজ হয়ে যাবে বেসামাল। দ্য এনার্জি আইগেন ভ্যালু করেসপন্ডিং টু দ্য আইগেন ফাংশন, আমরা যেটা ধরেছি সাই এনএলএম আর, এখানে ইউএনএল ছিল, ইউএনএল এর ডেফিনেশন হচ্ছে আর এন এল বাই আর ওয়াইএলএম, দ্যাট মিনস এটা হচ্ছে স্পেরিক্যাল হারমোনিক ফাংশন। তো এর এনার্জি আইগেন ভ্যালুটা হয় অ্যাকর্ডিং টু হারমোনিক অসিলেটর পটেনশিয়াল, আমরা বলতে পারি ই এন এল ইজ ইকুয়াল টু এইচ কাট ইন্টু টুয়াইস এন প্লাস এল মাইনাস হাফ। এখানে একটা ব্যতিক্রম হচ্ছে, ব্যতিক্রমটা কি, আমরা কিন্তু এর আগে পড়েছি হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে তার গ্রাউন্ড স্টেট এনার্জি মানে এক্সপ্রেশন ছিল ই ইজ ইকুয়াল টু বা ইএন ইজ ইকুয়াল টু এন প্লাস হাফ ইন্টু এইচ কাট ওমেগা। তোমাদের মনে আছে নিশ্চয়ই, ওয়ান ডাইমেনশনাল প্রবলেম যখন করেছি আমরা, তারপরে সিম্পল হার্ক অসিলেটর পড়েছি, একটু মনে করে দেখো। সিম্পল হারমোনিক অসিলেটরে আমরা এনার্জি লেভেল বের করেছিলাম না, ইএন ইজ ইকুয়াল টু এন প্লাস হাফ ইন্টু এইচ কাট ওমেগা, Yes, এবং sir. সেখানে আমরা দেখেছি যে ওটা ছিল তোমার তোমার ওখানে এন এর মান 0 বসালেও এনার্জি ভ্যালু 0 হয় না, অর্থাৎ গ্রাউন্ড স্টেট এনার্জি যেটা সিম্পল হারমোনিক অসিলেটরের, ওটা ছিল হাফ এইচ কাট ওমেগা। মনে পড়ছে? তো এখানে, হ্যাঁ স্যার, এটা পড়া হয়েছে। হ্যাঁ, এখানে এখানে আমরা এটার এর এনার্জি আইগেন ভ্যালু যদি আমরা বের করি তাহলে এক্সপ্রেশনটা আসে, দেখো কোথায় লিখলাম,
এনার্জি আইগেন ভ্যালুর ভ্যালু ছিল এই যে 2 NL 2L+1 ফোল্ডেড ডিজেনারেট, ঠিক আছে। আর ওখানে ছিল N+12 × H⁻ ওমেগা। তো এখান থেকেই ওই যে 2N+L−12, 2N+L−12 ফর্মুলাটা আসলে সেখানে এই ফোল্ডিং অপশনটাও আসবে এবং ক্যালকুলেশনটাও বেশ বড়। তো ডিরেক্ট ওরা লিখে দিয়েছে যে ENL = H⁻ω2N+L−12। এখানে আবার এই যে ল্যামডা, এই অক্ষরটার নাম হচ্ছে ল্যামডা, বুঝছো? এই যে যে চিহ্নটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ল্যামডা। এটা একটু বড় করে লিখলে সুন্দর হতো। যাই হোক, তো এটাকে ডিফাইন করেছে টোয়াইস N+L আকারে। তাহলে এটাকে তুমি যদি টোয়াইস N+L−2 কে যদি ল্যামডা ধরো, তাহলে এই জায়গাটাকে লিখতে হবে λ+3/2। কারণ টোয়াইস N+L−12 পেতে হলে λ হচ্ছে টোয়াইস N+L−2, তাহলে +3/2 করলে ওখানে -12 থাকবে। অর্থাৎ এইটাকে তো আর আমরা চেঞ্জ করতে পারবো না, এই জন্য আমরা যে রাশিটাকে এখানে ইন্ট্রোডিউস করেছি সেই রাশিটা হচ্ছে তোমার ল্যামডা, এবং ল্যামডা এর ভ্যালু হচ্ছে টোয়াইস N+L−2। আর আহ, এখান থেকে দেখো যে টোয়াইস এর মানটা ল্যামডা এর মাধ্যমে আসছে এভাবে, λ-L+2। তো λ-L+2 এটা হচ্ছে তোমার একটা ইভেন নাম্বার, বা যখন ইভেন হবে এখানে খেয়াল রাখতে হবে এন এর ভ্যালু শুরু হবে 1 থেকে, আর এল এর ভ্যালু 0 থেকে, যেটা আমরা এতদিন পড়ে আসছি। সেখানে কোনো প্রবলেম নেই, সেটা এরকমই হবে। এখন দেখো, যেহেতু টোয়াইস N = λ-L+2, তো এটা ইভেন কেন বলছি আমরা? কারণ 2 দিয়ে আমরা যে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা জোড় সংখ্যা হয়। সুতরাং আমি বলতেই পারি যে টোয়াইস N মানে একটি জোড় সংখ্যা। তাহলে যেহেতু টোয়াইস N = এত একটা জোড় সংখ্যা, তাহলে একটি প্রদত্ত ল্যামডা এর আইগেন অবস্থাগুলো কি কি হতে পারে? একটা প্রদত্ত ল্যামডা এর জন্য আইগেন অবস্থাগুলো হলো এন এবং এল এর মান যদি তুমি বসাও, লক্ষ্য করো, যদি তুমি বলো যে এন এর মান 0, কেমন? তাহলে এন এর মান 0 হলে তোমার, ভুল বলেছি আমি, এল এর মান 0, এন এর মান, এখান থেকে এন এর মান দেখো কত আসে, λ-L+2/2, λ-L+2/2। তাহলে এন এর মান যদি 1 হয়, এল এর মান 0 হয়, তাহলে আমরা পাচ্ছি কি, λ+2/2 L = 0। এই ফরম্যাটে লিখতে হবে এন এল। এন এর মান যদি তুমি ধরো ফর এক্সাম্পল 1, আর n is equal to λ-L+2/2, তাহলে যদি আমি L = 2 ধরি, L = 2 ধরলে আসছে λ/2, আর এল এর মান হচ্ছে, দ্যাট মিনস এন এর মান পাচ্ছি কত ইন টার্মস অফ এন। এন এর মান পাচ্ছি L = 0 হলে পাচ্ছি λ+2/2, L = 2 হলে পাচ্ছি λ/2, 2। আর যদি ওটা হচ্ছে জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যার ক্ষেত্রে। আর বিজোড় যদি হয়, তাহলে এল এর মান আমি 1 ধরতে পারি, তারপরে এল এর মান 3 ধরতে পারি। তখন তোমার আহ, আসবে, ল্যামডা এর ভ্যালু তখন বিজোড় আসবে। ল্যামডা এর ভ্যালু জোড় এবং ল্যামডা এর ভ্যালু বিজোড়, এটার জন্য আমরা দুই ধরনের স্টেট পাই। দ্যাট মিনস ফর λ ইভেন, ল্যামডা যদি ইভেন নাম্বার হয় তাহলে তার ধরনটা হবে এরকম, দ্যাট মিনস λ+2/2 0, λ/2 2, তারপরে এভাবে, অর্থাৎ 2 λ-2 আর 1 ল্যামডা, আপ টু আমরা এভাবে বলছি 2
এন এর ভ্যালুকে কিন্তু জোড় বা বিজোড় ধরা হচ্ছে না, 2 দিয়ে গুণ করার কারণে সেটা জোড় সংখ্যা হচ্ছে, এন এর ভ্যালুকে না। তাহলে এই ল্যামডা এর ভ্যালু থেকে ল্যামডা এর ভ্যালু যদি বিজোড় হয় তাহলে কি ক্রমে গেলে এটা জোড় সংখ্যা হবে, কথাটার মানে হচ্ছে তাই। ল্যামডা এর ভ্যালু যদি বিজোড় হয় তাহলে কিভাবে এটা জোড় সংখ্যা হতে পারে, আবার ল্যামডা এর ভ্যালু জোড় হলে তখন কিভাবে জোড় সংখ্যা হতে পারে টোটাল সংখ্যাটা, এই কথাটাই বলা হচ্ছে। আমার কথাটা বুঝতে পেরেছো? তুমি মনে করো, একটু খেয়াল করো, ল্যামডা এর ভ্যালু মনে করো 1, কথার কথা, কিন্তু তোমার টোটাল সংখ্যাটা হতে হবে আহ, জোড় সংখ্যা। তাহলে কেমনে সম্ভব? ল্যামডা এর ভ্যালু যদি 1 হয় তাহলে 1 এর সাথে 2 যোগ করলে হলো 3, তাহলে এল এর মান এমন হতে হবে যাতে বিয়োগফলটা হয় জোড় সংখ্যা। কথাটার মানে হচ্ছে এই। তাহলে ল্যামডা এর ভ্যালু যদি বিজোড় হয়, 1 হয়, তাহলে এল এর মান আমি তখন ধরবো 1 প্লাস 2, তাহলে টোটাল ইকুয়েশন এর মানটা হলো জোড়। ল্যামডা এর ভ্যালু যদি জোড় সংখ্যা হয়, ধরলাম 2, তাহলে 2 যোগ 2 4, তাহলে এল এর ভ্যালু 0 হতে পারে। 2 যোগ 2 বিয়োগ 2, সেটাও জোড় সংখ্যা, তাহলে এল এর ভ্যালু 2 হলেও সেটা জোড় হতে পারে। তার মানে এল এর মান 0 বা 2 এইভাবে যদি হয় তাহলে এই সংখ্যাটা জোড় সংখ্যা হবে ফর ল্যামডা ইজ ইকুয়াল টু ইভেন নাম্বার। আর ল্যামডা যদি অড নাম্বার হয় তাহলে এল এর মান হতে হবে হয় 1 না হলে 3, কেননা লাস্টে একটা জোড় সংখ্যা যোগ আকারে রয়েছে। তাহলে এরা দুজন যদি বিজোড় হয় পর পর, তাহলে তাদের বিয়োগফলের সাথে একটা জোড় সংখ্যা যুক্ত হলে তাদের বিয়োগফলটাও তখন জোড় সংখ্যা হবে, আর তার সঙ্গে 2 যোগ করলে সেটাও জোড় সংখ্যা হবে। এই জন্য কম্বিনেশনটা দেখাচ্ছে যে এই ধরনের আইগেন অবস্থা আমরা পাই এন এল এর। একটা হচ্ছে যদি ল্যামডা জোড় সংখ্যা হয় তাহলে এরকম হবে ল্যামডা প্লাস 2/2 0, ল্যামডা/2 2, তারপর এবার কি আসবে, তারপর এবার আসবে ল্যামডা 4, তারপর এবার আসতে পারে টোয়াইস ল্যামডা 6, এইভাবে আসতে পারে। এটা একটা হতে পারে। আর একটা হতে পারে যদি বিজোড় সংখ্যা হয় তাহলে ল্যামডা+2/2 তখন 1, ল্যামডা-1/2 তাহলে 3, এইভাবে করে আসতে পারে আর একটা সিরিজ। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে আমাদের ল্যামডা এর মান জোড় হোক আর বিজোড় হোক, এই সমষ্টিটা থাকতে হবে জোড় সংখ্যা, কেননা টোয়াইস এন একটি জোড় সংখ্যা। বোঝা গেল? জি স্যার। ল্যামডা এর মানের জোড় এবং বিজোড় মানের কারণে এই যে যে আমরা যে এক্সপ্রেশনটা তৈরি করলাম সেটা কিভাবে আসছে এটা কি বুঝতে পেরেছো? মনে করো ল্যামডা এর মান জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হলে কি হতে পারে? জোড় সংখ্যা হলে ফর এক্সাম্পল ল্যামডা এর মান 0 হলো, তাহলে টোয়াইস এন এর মানটা জোড় হতে হবে। তাহলে ল্যামডা এর মান 0 হলো, এল এর মান 0 হলো, তাহলে এটা জোড় সংখ্যা হতে পারে। ল্যামডা এর মান 2 হলো, এল এর মান 0 হলো, তাহলে জোড় সংখ্যা হতে পারে। ল্যামডা এর মান 2 হলো, এল এর মান 2 হলো, তাহলে জোড় সংখ্যা হবে। ল্যামডা এর মান 4 হলো, এল এর মান 2 হলো, তাহলে জোড় সংখ্যা হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এই যোগফলটা মানে এই টোটাল এই এক্সপ্রেশনটা একটা জোড় সংখ্যা হতে হবে, কিন্তু সেক্ষেত্রে ল্যামডা এর মান জোড় এবং বিজোড় উভয় প্রকারেরই হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে সেটার আইগেনস্টেট গুলো কেমন হবে, অর্থাৎ ল্যামডা এর মান জোড় হলে কেমন হবে, ল্যামডা এর মান বিজোড় হলে কেমন, সেটাই আমরা সাধারণ রাশিমালা আকারে বের করব। দ্য আইগেন ভ্যালু ই ল্যামডা ফর ল্যামডা ইজ ইকুয়াল টু অড অর ইভেন। তাহলে কিভাবে আমরা লিখবো দেখো, যদি ল্যামডা ইকুয়াল টু ইভেন নাম্বার হয় তাহলে লিমিটটা গিয়ে দাঁড়াচ্ছে কে ইজ ইকুয়াল টু 0 টু, এখানে একটা এক্সপ্রেশন, কেটাকে আমরা ইন্ট্রোডিউস করেছি এই রাশিমালাতে, এখানে আমরা কেটাকে ইন্ট্রোডিউস করেছি, আর কেটাকে আমরা রিপ্লেস করেছিলাম তোমার দেখো n+l - ½ কেমন, n+l - ½ ইকুয়াল টু 0 থেকে আমরা ব্যবহার করেছি l+½ ইজ ইকুয়াল টু n-1।
এই হচ্ছে আমাদের এই লিমিটটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করেছি ইন টার্মস অফ লেগারি পলিনোমিয়াল, এবং তার জেনারেটিং ফাংশনটাকে আমরা এভাবে এক্সপ্রেস করেছি। তাহলে কে 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 ইজ ইকুয়াল টু কে এর ভ্যালু 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে, এই সূত্রে আমরা কেটাকে এখানে ইন্ট্রোডিউস করেছি। তা যদি হয় তাহলে 2 × 2k + 1, 2 × 2k + 1 + 1 for odd lambda. হারমোনিক অসিলেটর পটেনশিয়ালটা কি ঘোষাল স্যারের বইয়ে আছে? আমার মনে নেই। শাকান, তোমার চোখে পড়েছে? স্যার তেমন ভাবে দেখি নাই। এখানে বইয়ের এক্সপ্রেশনে কোনো সমস্যা মনে হচ্ছে না আমার, কিন্তু সিকোয়েন্সটা আরেকটু ভেঙে না বললে তো রিডারের জন্য প্রবলেম। কেননা হঠাৎ করে কেটা ইন্ট্রোডিউস হলো ওখানে, ঠিক আছে, কিন্তু কেটা যে ইন্ট্রোডিউস হলো তার ব্যাখ্যাটা ওখানে নাই। এখানে সুন্দর করে ইয়েও করে দিয়েছে, মানে ডিস্ট্রিবিউশনের নিয়মটাও লিখে দিয়েছে। যে আমরা ওখানে n+, আমরা যেটাকে ইয়ে ধরেছি এখানে আমরা ল্যামডা দিয়ে লিখেছি, সেটা সমস্যা না। একটা বই আছে আমার কাছে, দেখে দয়া নিল। একটা মিনিট একটু ওয়েট করুন। যদি আমরা যথাযথভাবে জিনিসটা পেয়ে যাই তাহলে তো ভালো।
তফাৎটা দেখো, আমেরিকান রাইটারের বই আর সেটার ফলো করে আমরা কি লিখি, তফাৎটা দেখো। এই বইটার থেকে বাংলা করে লিখেছেন উনি, আমি বের করে ফেলেছি। এটা হচ্ছে রয় নিগম স্যারের বই, দেখো। দেখতে পাচ্ছো, মিল পাচ্ছো? এতক্ষণ কিন্তু এটাই আমরা পড়লাম। দেখা যাচ্ছে? জি স্যার। হুবহু একই, দেখেছো? এই যে লেখারি পলিনোমিয়াল, ওই ইংরেজিটা, এটা বাংলাও করেন, ইংরেজিটাই ধরে তুলে দিয়েছে এক্সপ্লিসিটলি, এই শব্দ সহ এখানে কমন। এটা হচ্ছে মূল বই। এখানে দেখো কি সুন্দর করে এক্সপ্রেশনটা বের করার পর, ইএনএল ইকুয়াল টু দিস, এখানে আমরা এই যে ল্যামডা প্লাস 3/2, এটাকে আমরা ই ল্যামডা ধরেছি। তুমি দেখো এই বইটার মধ্যে, মানে কি বলবো, কোথাও কে এর মান সে যে ইন্ট্রোডিউস করেছে, কে কে এর ভ্যালু কোত্থেকে ইন্ট্রোডিউস হয়েছে, কিছু লেখা আছে? আছে? দেখে স্যার। এইবার নেই দেখো, স্যার। এই দেখো, এ পর্যন্ত আমরা পড়েছি। The degeneracy corresponding to each L value is 2 into twice L plus 1 as before. আগেও যেভাবে আমরা আলোচনা করেছি, 2 into twice L plus 1, শুরু তো আমরা বলেছি যে 2 into twice L plus 1 degenerate state আমরা পাবো প্রত্যেকটা, মানে এনার্জি আইগেনভ্যালু। আচ্ছা, however, the eigenstates corresponding to the same value of twice n plus L, এটা কিন্তু 1 না, এটা হচ্ছে twice n plus L, same value of lambda, are also degenerate since twice n is equal to lambda minus L plus 2 even. এখান থেকে শুরু করেছে, মাঝখানের এই কথাগুলো কিচ্ছু নাই। তাহলে একজন রিডার কি করে বুঝবে আমাকে বলো? একজন রিডার কিভাবে বুঝবে এটা? টুয়াইস এন ইজ ইকুয়াল টু ল্যামডা মাইনাস এল প্লাস টু, এটা আমরা এখান থেকে ইন্ট্রোডিউস করেছি, অর্থাৎ ল্যামডা ইজ ইকুয়াল টু টুয়াইস এন প্লাস এল মাইনাস টু। এখান থেকে ল্যামডা টুয়াইস এন এর মানটা আসছে ল্যামডা মাইনাস এল প্লাস টু। ইটস ইভেন নাম্বার, কারণ 2 into n মানে হচ্ছে একটা জোড় সংখ্যা। এন এর মান 1 হলেও এটা জোড় সংখ্যা, 2 হলেও জোড় সংখ্যা, 3 হলেও জোড় সংখ্যা। তাহলে ফর গিভেন ভ্যালু অফ ল্যামডা দ্য ডিজেনারেট আইগেনস্টেটস আর এই যে ফর দিস। এ পর্যন্ত আমরা পড়লাম, ক্যালকুলেশন করলাম যে এ ইজ ইকুয়াল টু, যদি আহ, ভুল বলেছি, ল্যামডা ইজ ইকুয়াল টু যদি কোনো ইভেন নাম্বার হয় তাহলে কেমন হবে, অড হলে কেমন। এখন দেখো কিভাবে আমরা ইন্ট্রোডিউস করছি। সেটিং এল ইজ ইকুয়াল টু টুয়াইস কে অর টুয়াইস কে প্লাস ওয়ান, ডিপেন্ড করছে ল্যামডা যদি ইভেন নাম্বার হয় তাহলে এল ইকুয়াল টু টুয়াইস কে, আর ল্যামডা যদি অড নাম্বার হয় তাহলে এল ইকুয়াল টু টুয়াইস কে প্লাস ওয়ান। এই কথাটা একদম পরিষ্কার করে লিখে দিয়েছে, দেখো। তাহলে আমার আর এখন বুঝতে অসুবিধা নেই। তাহলে আমি একটু আগে কি দেখলাম, আমার ছিল 2 into twice L plus 1 ফর 2 into twice L plus 1 যদি হয়, তাহলে ফর এল, ফর এল ইজ ইকুয়াল। আচ্ছা, আমি একটু পজ দিচ্ছি, আমাকে বারবার স্যার পজ দিচ্ছে, তো একটু দাঁড়াও, আমি এটা ক্লিয়ার করে দেবো।
হ্যাঁ, সরি, তোমাদের একটু বসিয়ে রাখতে হবে। এখন এটা ফর্মুলায় চলে আসছে, তাহলে এল এর জায়গাতে টোয়াইস কে হবে যখন ল্যামডা একটি ইভেন নাম্বার, আর এল এর জায়গাতে টোয়াইস কে প্লাস ওয়ান আমরা লিখছি যখন ল্যামডা একটি অড। তাহলে কে ইজ ইকুয়াল টু যদি জিরো থেকে শুরু হয়, দেখো তাহলে এল এর ভ্যালু, ল্যামডা যখন ইভেন তখন এল এর ভ্যালু জিরো থেকে শুরু হচ্ছে, কিন্তু কে যদি ল্যামডা এর ভ্যালু অড হয় তাহলে কে শুরু হচ্ছে তোমার টোয়াইস কে প্লাস ওয়ান থেকে। সেক্ষেত্রে কে এর মান জিরো বসালো, এই রাশিটা হচ্ছে ওয়ান। তার মানে এই সিকোয়েন্সের সঙ্গে মিলে যাচ্ছে, অর্থাৎ এটা যেমন যাচ্ছে ল্যামডা প্লাস টু বাই টু জিরো, ল্যামডা বাই টু টু, তারপর ল্যামডা এভাবে করে 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 লাস্টে হয়তো বা এভাবে আসতে পারে, ল্যামডা এর ভ্যালু গুলো ফাইনালি এভাবে আসতে পারে এল এর মানের সাথে। কেমন? তাহলে তুমি আহ কি দাঁড়াচ্ছে লাস্টে গিয়ে তুমি, এই যে ল্যামডা ল্যামডা ইভেন যদি হয় তাহলে তোমার কোনো এল এর মান, ডান পাশে কিন্তু এল এর মান লিখেছে দেখো, তাহলে ফাইনালি তোমার এল এর মানটা কিন্তু কোনোটাই কিন্তু এখানে অড নাম্বার বসাতে পারবে না। একইভাবে এখানে আসবে ওয়ান, থ্রি, এভাবে করে ভ্যালুগুলো আসবে এবং লাস্টে ভ্যালুটা বসবে হচ্ছে তোমার ল্যামডা। অর্থাৎ আহ, অর্থটা কি দাঁড়াচ্ছে? অর্থ হচ্ছে তুমি যদি অড নাম্বার থেকে দুই বিয়োগ করো সেটা কিন্তু অড নাম্বারই হবে, যেমন পাঁচ থেকে দুই বিয়োগ করো তিন হবে, সাত থেকে দুই বিয়োগ করো পাঁচ হবে। তাহলে ফাইনালি তোমার এর প্রত্যেকটা ভ্যালু যদি অড হয়, সো ফাইনালি গিয়ে এল এর ভ্যালুটা আমরা অডই পুট করছি, সেই জন্য ল্যামডা এর ভ্যালুটা ওখানে অড। সুতরাং ল্যামডা এর ভ্যালু অড নাকি ইভেন সেটা নির্ভর করছে এল এর ভ্যালু সিলেকশনের উপর। অথবা তুমি এভাবে বলতে পারো এল এর ভ্যালুটা এখানে অড হবে না ইভেন হবে, তা ডিপেন্ড করছে ল্যামডা এর ভ্যালু করেসপন্ডিং ভ্যালু ইভেন না অড সেটার উপর। আর এই ল্যামডা এর টোটাল এক্সপ্রেশনটা হচ্ছে এটা, ল্যামডা ইজ ইকুয়াল টু, ল্যামডা ইজ ইকুয়াল টু, কোথায় লিখলাম, ল্যামডা ইজ ইকুয়াল টু টোয়াইস এন প্লাস এল মাইনাস টু। আমরা ছকের মধ্যে এটা আরো বিস্তারিত দেখবো। তাহলে আমরা এল এর ভ্যালু টোয়াইস কে অথবা টোয়াইস কে প্লাস ওয়ান যদি আমরা সিলেক্ট করি অ্যাকর্ডিং টু ওয়েদার দ্য ল্যামডা ইজ ইভেন অর অড, তাহলে ফর ইভেন ল্যামডা আমরা লিখতে পারি টোটাল নাম্বার, দ্যাট মিনস তোমার দ্য নাম্বার অফ নিউট্রনস বা প্রোটনস উইথ দ্য আইগেন ভ্যালু ই ল্যামডা ফর এ ইজ ইকুয়াল টু ইভেন অর অড, টোটাল নাম্বার অফ নিউট্রনস অর প্রোটনস মানে নিউক্লিয়ন্স, এই কথাটা খেয়াল করতে হবে। টোটাল নাম্বার অফ নিউট্রনস আর প্রোটন বলতে আমরা নিউক্লিয়ন্স বোঝাচ্ছি, এবং প্রোটন এবং নিউট্রনের জন্য কিন্তু সেটা আলাদা আলাদা ভাবে হিসাবটা করতে হবে। বিষয়টা এরকম না যে একই সঙ্গে আমি একই শক্তি স্তরের মধ্যে প্রোটনকে ঢুকিয়ে দিয়েছি নিউট্রনকে, এরকম না কিন্তু। হ্যাঁ আছে, ওই সেম শক্তি স্তরে প্রোটনের অবস্থানও আছে নিউট্রনেরও আছে, কিন্তু তারা আলাদা আলাদা ভাবে তাদের নিজেদের হিসাবটা আলাদা হবে, এই অনুযায়ী যাবে। অর্থাৎ যদি ল্যামডা এর মান ইভেন হয় তাহলে দিস ইজ দ্য ফর্মুলা, কে ইকুয়াল টু জিরো থেকে ল্যামডা বাই টু দিস। আর যদি ল্যামডা এর ভ্যালু অড হয় তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। জাস্ট কিছু না, টু ইন্টু টোয়াইস এল প্লাস ওয়ান এর জায়গাতে আমরা এখন যেটা ধরেছি এল এর ভ্যালু সেটা প্রুভ করে দিচ্ছি, ব্যাস। তাহলে কি হচ্ছে, ইন ইদার কেস টোটাল নাম্বারটা কি দাঁড়াচ্ছে ল্যামডা প্লাস ওয়ান ইন্টু ল্যামডা প্লাস, দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ নিউক্লিয়ন্স ইন এনি এনার্জি আইগেন ভ্যালু ই ল্যামডা, সেটা হবে ল্যামডা প্লাস ওয়ান ইন্টু ল্যামডা প্লাস টু। And the accumulating total number of particles for all levels up to lambda is summation over Na, এটা তোমার 1/3 lambda plus 1 into lambda plus 2 into lambda plus 3। এটা ক্যালকুলেশনটা এখানে দেখাই নাই, যাই হোক। সো দিস ইজ দ্য ফর্মুলা, টোটাল নাম্বার অফ পার্টিকেল ইন ফর অল লেভেলস আপ টু lambda, lambda development. The single particle level scheme predicted by the infinite harmonic oscillator well is given in 7.71, এখানে একটু আসে ইনফাইনাইট হারমোনিক অসিলেটর ওয়েল সিঙ্গেল পার্টিকেল স্টেটস। ভালো করে খেয়াল করো ফর্মুলা, ল্যামডা ইজ ইকুয়াল টু টোয়াইস এন প্লাস এল মাইনাস টু। এটা হচ্ছে ই এন, ই ল্যামডার ভ্যালু কি ছিল দেখো, আবার দেখে আসো। ই ল্যামডা ইজ ইকুয়াল টু ছিল এইচ কাট ওমেগা ইন্টু ল্যামডা প্লাস 3/2। তার মানে
ই ল্যামডা বাই এইচ কাট ওমেগা মানে হচ্ছে ল্যামডা প্লাস 3/2। ই ল্যামডা বাই এইচ কাট ওমেগা মানে হচ্ছে ল্যামডা প্লাস 3/2। লক্ষ্য করো, ই ল্যামডা বাই এইচ কাট ওমেগা মানে হচ্ছে ল্যামডা প্লাস 3/2। এটা হচ্ছে ডিজেনারেট স্টেটস এন এল ফর এভরি ল্যামডা। আর এন ল্যামডা মানে নাম্বার অফ পার্টিকেলস ইন ফর দ্য ভ্যালু অফ ল্যামডা। আর সামেশন ওভার এন এ মানে অ্যাকুমুলেটিং নাম্বার, অর্থাৎ টোটাল নাম্বার যেটা আমরা দিয়েছি, দিস ইজ সামেশন। বোঝা গেল? जी सर। ফর এক্সাম্পল, ল্যামডা ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে এখানে বলেছি কত, ল্যামডা প্লাস 3/2, তার মানে তার এনার্জি হচ্ছে 3/2। অ্যাকচুয়ালি ই ল্যামডা ইজ ইকুয়াল টু 3/2 এইচ কাট ওমেগা। ই বাই এইচ কাট ওমেগা মানে 3/2, তাহলে ই ইজ ইকুয়াল টু এই 3/2 এইচ কাট ওমেগা। যেমন আমাদের ওই যে বললাম ওয়ান ডাইমেনশনাল ক্ষেত্রে যেটাতে পড়েছিলাম আমরা, ইএন ইজ ইকুয়াল টু এন প্লাস হাফ ইন্টু এইচ কাট ওমেগা, ওইভাবে আসছে এই ক্ষেত্রে। তাহলে ডিজেনারেট স্টেটস এন এল ফর ই। এখন আমরা ওখানে বলেছি তো যে টোয়াইস এল প্লাস 1। তো তা যদি হয়, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ল্যামডা এর ভ্যালু 0 হতে পারে কিভাবে? যদি এন এর ভ্যালু 1 হয়, এন এর ভ্যালু তো 1 এর কম হতে পারে না। এন এর ভ্যালু 1 হয়, এল এর ভ্যালু 0 হয়, তাহলে 2 × 1 + 0 - 2 = 0, অর্থাৎ এই পদ্ধতিতে ল্যামডা এর মানটা 0 হতে পারে। তাহলে সেক্ষেত্রে ওই ফর্মুলা থেকে পাচ্ছি ই বাই এইচ কাট ওমেগা 3/2, এবং আমি এখানে ডিজেনারেট স্টেট পাচ্ছি শুধুমাত্র একটা। কেন একটা? এল ইকুয়াল টু 0, তাহলে টোয়াইস এল প্লাস 1 যদি আমি করি, এল ইকুয়াল টু 0 হলে 2 × 1 টোয়াইস এল প্লাস টোয়াইস এল প্লাস 1, তাহলে 2 × 0 + 1, 1 ঠিকই তো আছে। তাহলে 1s, n ইকুয়াল টু 1 মানে এটা এস স্টেট মিন করছে। এইবার আসো, ল্যামডা এর ভ্যালু 1 অর্থাৎ অড। অড কিভাবে হতে পারে? ল্যামডা এর ভ্যালু অড কিভাবে হবে? n এর ভ্যালু 1, এটা 1, তাহলে 2 × 1 + 1, 3 - 2, 1 হতে পারে। তাহলে সেক্ষেত্রে আসছে ল্যামডা প্লাস 3/2, তাহলে 1 + 3/2 5/2, 5/2 এইচ ক্যাট ওমেগা। এল এর ভ্যালু কত ধরেছি? 1, তাহলে সেটা পি স্টেট, 1p। সেখানে টোটাল নাম্বার অফ পার্টিকেলস কত থাকতে পারে? ল্যামডা প্লাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2, তাহলে 1 + 1 ইন্টু 1 + 2, 3 × 2 6। এবার অ্যাকুমুলেটিং নাম্বার, অর্থাৎ টোটাল কয়টা ঢুকলো তাহলে এই পর্যন্ত? আগেরটাতে ফিল আপ করে আসতে হবে। সরাসরি যার শুধুমাত্র 6টা নিউট্রন আছে, সেই 6টাই তো আর এইটাকে বাদ রেখে এখানে ঢুকতে পারবে না, পারবে? এটা তো ना ম্যাক্সিমাম सर। নাম্বার বোঝানো হচ্ছে। তাহলে অ্যাকুমুলেটিং নাম্বার হচ্ছে 8। ওইটার আবার হিসাব আছে, দেখো। অ্যাকুমুলেটিং নাম্বার 1/3 ইন্টু, দেখো, শুনতে পাচ্ছ? है सर, सुना दे सर। একটা নয়েজ আসছে কোত্থেকে? একটা পটেনশিয়ালের ক্যালকুলেশনটা আমি বুঝিয়ে দিলে তোমরা পরেরটা নিজেরাও করতে পারবে। দেখো, 1/3 ইন্টু 1 + 1 2 ইন্টু 1 + 2 3, তাহলে 3 × 6 ইন্টু 1 + 3 4, 4 × 6 = 24, ডিভাইডেড বাই 3 কত হয়? স্যার 24/3 কত হয়? স্যার 8। 8। এই দেখো 8। প্রত্যেকটা ক্যালকুলেশন ওভাবে করা হয়েছে। এভাবেই আমরা বুঝতে পারি যে মানে কোন স্টেপের পরে কোন স্টেপ হবে। তো এখানে দেখো 1s, 1p, 2s, 1d, 2p, 1f, 3s, 2d, 1g, 3p, 2f, 1h, 4s, 3d, 2g, 1i, এইভাবে করে তার এনার্জি লেভেলের সাথে সাথে নাম্বার অফ নিউক্লিয়ন। আর তুমি জানো যে এস এ থাকতে পারে দুটো, পি তে 6টা, তাহলে এখানে
দুটো, এখানে 10টা। এখানে কিন্তু সিরিয়ালটা মাথায় রাখতে হবে যে এগুলো ফিল আপ করে করে তারপরে সুযোগ পেলে এখানে যাবে কিন্তু। বুঝতে পেরেছো? আবার ফর এক্সাম্পল ডি এর জন্য তোমার এল ইজ ইকাল টু হচ্ছে 2। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। তার কিন্তু আবার স্পিন স্টেট দুটো হয়ে যাচ্ছে। এল ইকাল টু 2 হলে একটা হচ্ছে এল প্লাস এস, একটা এল মাইনাস এস। তাহলে এল প্লাস এস হলে ডি এর একটা হচ্ছে 5/2, আর একটা হচ্ছে এল মাইনাস এস অর্থাৎ 3/2। তাহলে সে আগে ফিল আপ করবে 5/2, তারপরে করবে 3/2। তাহলে তুমি যদি সিরিয়ালি নিচের থেকে লিখো, তোমাকে লিখতে হবে D5/2 নিচে লিখতে হবে, D3/2 করে লিখতে হবে। একইভাবে পি এর ক্ষেত্রেও দুটো হতে পারে, 1+12 = 3/2, 1 - ½ = 1/2। তাহলে প্রথমে 1+12টা সে ফিল আপ করবে, তারপর 1 - ½। তাহলে তুমি যদি লিখো 1p3/2 প্রথম, তার উপরে চলে যাবে 1p ½ বোঝা গেল? এখানে বুঝছি স্যার। চার্ট চার্ট আকারে দেওয়া আছে কিনা? এই দেখো 1p3/2 প্রথম, তারপরে 1p ½ 1d5/2 আগে, তারপরে D3/2। দেখতে পাচ্ছ? এফ এফ এর ক্ষেত্রে কত দেখা যাচ্ছে? জি স্যার, দেখা দেখা যাচ্ছে যাচ্ছে। স্যার। আশা করি এখন এই জিনিসগুলো পড়ে একটু আনন্দ পাবে। হুম। স্যার পিডিএফ একটু দিয়ে দিন স্যার। এটা নাই তোমাদের স্যার কাছে বইটা? এই বইটার পিডিএফ তোমাদের কাছে নেই? না স্যার, এটা নাই স্যার। কোন একটা মাইক্রোফোন থেকে নয়েজ ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিচ্ছি। এখানে স্কোয়ারল পটেনশিয়ালও আছে, হারমোনিক অসিলেটর পটেনশিয়াল দুটোই এখানে আছে, তোমরা দেখতে পারবে, সমস্যা নেই। তো একটু দেখো, আর পাশাপাশি একটু দেখো যে এই চ্যাপ্টার থেকে আর কি পড়তে হবে, কেমন শাখান? স্যার আমি বলছিলাম কি, হ্যাঁ স্যার রিফাত, কি বলছো? স্যার আমি বলছিলাম কি, ওই যে ইলেকট্রনের ক্ষেত্রে যে আমরা পড়েছিলাম যে নিম্ন শক্তি স্তর পূরণ করে তারপর উচ্চ শক্তি স্তরে যাবে আর কি, ওই রকম কি এটা? হ্যাঁ, এটা আমরা দেখলাম। অবশ্যই অবশ্যই। জি স্যার, তাহলে বুঝতে পারছি। Definitely। হ্যাঁ, সিস্টেমটা একই রকম, কিন্তু এই মানে ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে তোমরা অ্যাটমিক অ্যান্ড মলিকুলার ফিজিক্স পড়েছিলে না? হ্যাঁ স্যার, পড়েছিলাম। ওখানেও তো ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের একটা চ্যাপ্টার ছিল তো, ওটা পড়ো নাই? পড়েছিলাম স্যার, হালকা পড়েছিলাম, সময় কম পাইছিলাম তো ওই জন্য। হ্যাঁ, ওইটা পড়া থাকলে যাক, অসুবিধা নেই, আমি তো মোটামুটি বুঝিয়ে দিলাম। তুমি শুধু ক্যালকুলেশন গুলো কিভাবে এসছে, ওই যে লেগরি পলিনোমিয়াল অথবা এই কিভাবে এসছে এই জিনিসটা, আমি চাইলে তোমাকে আমি এটা ডিটেলস করাতে পারি, বোর্ডে ক্যালকুলেশন করে শেখাতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে এই মুহূর্তে আমার কাছে ওই জিনিসটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তার কারণ ওখানে যে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের থিওরি গুলো ব্যবহার করা হয়েছে সেটা আমরা থার্ড ইয়ারে পড়ে আসছি। এখানে সিম্পলি ব্যবহার করা হচ্ছে। আর আমার পারপাসটা হচ্ছে শেল মডেলটা বোঝা। লেগরি পলিনোমিয়াল ক্যালকুলেশন এখানে আমার কাজ না। কথা বুঝতে পেরেছো? ওটাকে ব্যবহার করে আমি যে ডিসিশনে পৌঁছালাম, নিউক্লিয়ন ডিস্ট্রিবিউশনের যে ডিসিশন ইন দ্য লাইট অফ হারমোনিক অসিলেটর পটেনশিয়াল বা স্কোয়ারওয়েল পটেনশিয়াল, ওটাই হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য এখন। সেই কারণে আমি ওইটার ডিটেলসে যাই। আমাদের টার্গেট ছিল যে এই যে যে ছকের মধ্যে এইভাবে লেখা আছে, এই লেখাটা কি, আমি কি করে বুঝবো? এটা তোমার বোঝা দরকার নাকি? জি স্যার, এটা বোঝা দরকার। হুম। ওই জন্য আমি আজকে লেকচারটা বললাম যে একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখো। আর এরপরে তোমরা একটু পড়াশোনা করো, যদি দেখো যে কোথাও প্রবলেম হচ্ছে বা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ে গেছে, তাহলে আমি আবার ডিসকাস করবো, নাহলে আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো। পরের চ্যাপ্টারটা কি ছিল?
আচ্ছা, কালেকটিভ মডেল থেকে তোমাদের কেমন আসে প্রশ্ন? স্যার ওটা থেকে আসে স্যার, এরপরের ওদের স্যার কালেকটিভ মডেল। তাহলে কালেকটিভ মডেলটাও আমরা একটু পড়বো। আর নিউক্লিয়ার রিয়াকশন চ্যাপ্টারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যদিও, কিন্তু নিউক্লিয়ার রিয়াকশন চ্যাপ্টারটা পুরা তোমার স্ক্যাটারিং, পারটারবেশন এবং অ্যাপ্রক্সিমেশন মেথড, এই কোয়ান্টাম মেকানিক্স এর এই তিনটা জিনিস দিয়ে ভরপুর। তো সেক্ষেত্রে আমি, তবে নিউক্লিয়ার রিয়াকশন বাদ দিয়ে তো নিউক্লিয়ার ফিজিক্স পড়া শেষ করা যাবে না। নিউক্লিয়ার রিয়াকশনে আমি তোমাদেরকে এই যে কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্রেশন, এই জিনিসগুলো আমি একটু আলোচনা করব। তবে আমি বলবো যে থিওরিগুলো অনেক বড় বড় থিওরি, তোমরা ডিসিশন নিও যে তোমরা এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্য তোমাদের চ্যাপ্টার সাজেশনের মধ্যে রাখবে কিনা, বা যদি মোস্ট ইম্পর্টেন্ট দুই একটা থিওরি এবছরের জন্য মনে হয় তোমরা পড়তে পারো। আদারওয়াইজ আমরা অপটিক্যাল মডেলটা দেখতে পারি, তারপরে তোমার অ্যাক্সিলারেটর যেগুলো আহ, মানে বর্ণনামূলক প্রশ্ন আছে, ভ্যান ডি গ্রাফ অ্যাক্সিলারেটর, সাইক্লোট্রন, বিটাট্রন, সিনক্রোট্রন, তাই না, তারপর ডিটেক্টর, এগুলোর গঠন এবং কার্যপ্রণালী যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে আমার প্রশ্নগুলো অ্যান্সার করতে সুবিধা হলো। আর হচ্ছে প্রাথমিক বা মৌলিক কণিকা, যেটা এই চ্যাপ্টারটা আমি পড়াবো, এটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে? ঠিক আছে স্যার। নিউক্লিয়ার রিয়াকশন যেটা তোমরা থার্ড ইয়ারে পড়েছিলে সেখানে কিছুই ছিল না, জাস্ট ডেফিনিশন বলেছি। কিন্তু নিউক্লিয়ার রিয়াকশনের যে মেইন স্টাডি ইন দ্য লাইট অফ কোয়ান্টাম মেকানিক্স, সেটাই হচ্ছে মুখ্য বিষয়, এবং সেটাই আমরা এখানে সিলেবাসের মধ্যে আছে। আর মানে অ্যাজ এ লার্নার অফ নিউক্লিয়ার ফিজিক্স ডেফিনেটলি তোমার ইউ নিড সাম প্রিভিয়াস নলেজ অর অ্যানালিটিক কনসেপ্ট ইন দ্য লাইট অফ কোয়ান্টাম মেকানিক্স টু আন্ডারস্ট্যান্ড নিউক্লিয়ার রিয়াকশন মেকানিজম। সেই ক্ষেত্রে আমি তোমাকে এখান থেকে দুই তিনটা থিওরি আমি পড়াবো। অথবা তোমরা যদি বলো যে স্যার এবারের জন্য এটা বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটু আমাদের ভালো করে করবো, ভেরি গুড, আমি সেটা করে দেবো। তবে বেসিক্যালি যেটা করতে হবে সেটা হলো পরীক্ষায় ভালো করতে হবে, এটা মাথায় রাখতে হবে। আর সেই পরীক্ষার প্রস্তুতিটা যে সকল চ্যাপ্টার আমার জন্য ধরে রাখাটা সুবিধা হবে, আমরা সেটা করব। তাহলে আজকে রাখছি, ভালো থেকো সবাই। ঠিক বেশ আছে স্যার। লম্বা একটা লেকচার হলো আজকে, না? হ্যাঁ স্যার, লম্বা হয়েছে অনেক। আগামীকাল তাহলে কি পড়বে তোমরা? ইলেকট্রোডিনামিক্স? ওইটাই জি নেন স্যার। স্যার। ঠিক আছে, ঠিক আছে, রাখছি, হ্যাঁ, ভালো থেকো, শুভরাত্রি। শুভরাত্রি।